আসসালামু আলাইকুম। তো দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা বৃত্তি পরীক্ষার জন্য খুব সহজে কিভাবে প্রত্যেকটা অধ্যায় পড়ব। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের একাদশ অধ্যায় তথ্য এবং উপাত্ত এই ক্লাসটাতে আমরা এই অধ্যায়ের জন্য পুরোপুরি একটা প্রিপারেশন নিব। ঠিক আছে, আমাদের কি কি পড়তে হবে সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য, এমসিকিউ এবং যে সিকিউ আছে সবগুলাই আমরা প্রিপারেশন নিব। তো দেখো, এই অধ্যায়ে আমাদের যা জানতে হবে সেটা সংক্ষিপ্তর জন্য হোক যেটাই হোক, এবং কিছু সংজ্ঞা তোমাকে অবশ্যই জানতে হবে। সেটা কি? তথ্য। এখানে কি লিখেছি তোমরা চাইলে এটা লিখতে পারো যে এক বা একাধিক উপাত্ত প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। অর্থাৎ তথ্য একটি সমন্বিত ঘটনা। এখন দেখো, তোমার মাঝে মাঝে বলা হয়ে থাকে যে তোমরা গণিত পরীক্ষায় 10 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, তখন ইন্ডিভিজুয়ালি 10টা নাম্বার দেওয়া থাকে। তাহলে এই যে 10 জন ছাত্রের যে তোমার গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে তথ্য। ঠিক আছে, এরপরে আসো দেখো উপাত্ত। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে উপাত্ত। তার মানে ওই যে 10 জন ছাত্রের যে গণিতে প্রাপ্ত নাম্বার, সাপোজ মনে করো তারা এত নাম্বার পেয়েছে, ধরো 90, 91, 80, 82, 70, 72, ধরো 65, সাপোজ আমি লিখলাম এই কয়েকজন। তাহলে এই যে এক একটা করে যে নাম্বার এক একজন পাইছে ইন্ডিভিজুয়ালি, এটাকে বলা হয় উপাত্ত। এটা তোমরা জানো। আর এখানে কয়জন পাইছে? যে 1 2 3 4 5 6 7জন। 7জন ছাত্র যে নাম্বার পেয়েছে, 7জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, এটা হচ্ছে তোমার আমরা কি বলে থাকি? তথ্য বলে থাকি। তো আমরা উপাত্ত এবং তথ্য কী জিনিস বুঝলাম। এখানে আরেকটা বিষয়, এটা সবার প্রথম লেখা ছিল আমাদের, পরিসংখ্যান কী জিনিস। দেখো, এই টোটাল যে বিষয় আলোচনা করলাম আমি, যে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনায় হচ্ছে একটা পরিসংখ্যান। তার মানে এই যে উপাত্ত বা তথ্য, আমরা যে টোটাল বিষয়টা, এটাই হচ্ছে পরিসংখ্যান। তোমার কিন্তু এখানে সংক্ষিপ্ত কোশ্চেনে এগুলা থাকতে পারে। তো তোমরা খুব সিম্পলিভাবেই এই সংখ্যাগুলো একটু পড়ে নিবা, এবং এর উদাহরণ যদি সংক্ষিপ্ততে চাবে না, আমরা যখন সিকিউ করব ডিটেইলসলি জানবো। ঠিক আছে, শুধুমাত্র সংজ্ঞার জন্য আমরা এগুলো একটু শিখব। দেখো, আমরা যদি উপাত্তকে শ্রেণী বিভাগ করি, তাহলে উপাত্ত হচ্ছে দুই ধরনের। এমসিকিউ থাকতে পারে যে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, দুই হচ্ছে কি মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এখন হচ্ছে প্রাথমিক উপাত্ত কি জিনিস, যে প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহীত হয়, এর নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি। এর মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত, এটা হচ্ছে উপর উৎস থেকে সংগৃহীত হয় এবং এর নির্ভরযোগ্যতা কি কম। ঠিক আছে, প্রাথমিক উপাত্ত কি, যেমন পূর্বে আমি তোমাদের একটা উদাহরণ দিলাম যে গণিতে 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, এটা কিন্তু তুমি সরাসরি কি নিজে যাচাই বাছাই করতে পারতেছো। ঠিক আছে, অফিসে গিয়ে স্যারদেরকে বললে তুমি রেজাল্ট শিটটা নিজের হাতে দেখতে পারতেছো। কিন্তু পরোক্ষ যেটা হচ্ছে তুমি অন্য মাধ্যম থেকে, ধরো জানলা যে ভূমিকম্পে অন্য কোনো একটি দেশে যে ধরো 1000 জন লোক মারা গেছে, তুমি কিন্তু এটা নিজে সরাসরি গিয়ে যাচাই বাছাই করতে পারবা না। সেটাই হচ্ছে তোমার পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। ঠিক আছে, এটা কিন্তু তোমার থাকতে পারে এমসিকিউ থাকতে পারে বা সংক্ষিপ্ততেও থাকতে পারে। ওকে, বিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, এটা কোনো সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে কি কোনো উপাত্ত সমূহ মানের নির্দিষ্ট ক্রমে সাজানো থাকলে তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। বিন্যস্ত মানে কি? সাজানো। এখানে কিন্তু বিন্যস্ত তোমার দুইভাবে করা যায়, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি অধক্রম। ঊর্ধ্বক্রম কি ছোট থেকে বড়, অধক্রম কি বড় থেকে ছোট। তাহলে যে সাজানো থাকবে, তুমি একটা উদাহরণ দিয়ে নিও। ওকে, এরকম যদি থাকে, ধরো গণিতে 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বর তুমি সুন্দর করে সাজিয়ে দিলা। ঠিক আছে, যেমন এরকম থাকতে পারে, ধরো 65, 70, 75, 80, 85, 90, দেখো তো একদম ছোট থেকে বড় এরকম সাজানো আছে। তো এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত কি, যে কোনো উপাত্ত সমূহ মানের নির্দিষ্ট ক্রমে সাজানো না থাকলে, অর্থাৎ এলোমেলোভাবে থাকলে তাদেরকে
অবিন্যস্ত উপাত্ত বলে। এদেরকেই দেখো, তুমি যদি এদেরকে অবিন্যস্ত উপাত্ত বোঝাতে চাও, ধরো এরকম 80, 65, 90, ধরো 75, এরপরে ধরো 70, সাপোজ এরকম করে, তার মানে এলোমেলো হয়ে আছে না? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো এগুলা তোমরা সংজ্ঞাটা শিখে নিবা। এরপর হচ্ছে দেখো যে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য কোশ্চেন এমসিকিউ থাকতে পারে যে কয়টি ধাপ অনুসরণ করতে হবে। তাহলে আমাদের 4টি ধাপ অনুসরণ করতে হয়। সর্বপ্রথম হচ্ছে পরিসর নির্ণয়। পরিসর কী জিনিস একটু পরে আমরা জানবো। এরপরে হচ্ছে আমরা শ্রেণী ব্যক্তিটা যদিও দেওয়া থাকে, অনেক সময় আমাদের নিজেদের ধরে নিতে হয়। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়। ওকে, এরপরে কি টেলি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়, এটা তোমরা জানো, আমি ওগুলো পরে দেখব। সো এই বিষয়টাও আমাদের একটু মনে রাখতে হবে। যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে আমরা নিম্নসীমা এবং সর্বোচ্চ মানকে ঊর্ধ্বসীমা বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার পার্থক্য হলো শ্রেণী ব্যবধান। তোমাকে বলতে পারে যে শ্রেণী ব্যবধান কাকে বলে বা কী জিনিস, তুমি এটা লিখে দিবা। এরপর হচ্ছে কি আমরা আয়তলেখকের জিনিস, যে আয়তলেখ হলো গণসংখ্যা নিবেশনের একটি লেখচিত্র। এর ভূমি হয় শ্রেণী ব্যক্তি এবং উচ্চতা হয় গণসংখ্যা। তোমরা জানো আমরা যখন আয়তলেখ আঁকি এরকম অ্যাক্সিস আঁকি, মূলবিন্দু অরিজিন, এদিকে এক্স অক্ষ, এদিকে কী দাও ওয়াই অক্ষ। তো এদিকে সবসময় কী যায় বলো তো? শ্রেণী ব্যক্তি। আর উপরের দিকে কী দাও? গণসংখ্যা। ওকে, এই বিষয়টা লিখেছি। আর পাইচিত্রের অপর নাম হলো বৃত্তলেখ এবং পাইচিত্র 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হয়। পাইচিত্র কি? যেমন আমরা একটা কি নেই, এরকম বৃত্ত নেই। তো এই বৃত্ত হচ্ছে বিভিন্ন তথ্যগুলা অ্যাঙ্গেলে আমাদের দেওয়া থাকে, সেটা কি আমরা পাইচিত্র হিসেবে জানি না? হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হবে। আরও কয়েকটা বিষয় আছে যেটা আমরা দেখব। দেখো, কেন্দ্রীয় প্রবণতা, এটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা, বুঝছো? তো কেন্দ্রীয় প্রবণতা কী জিনিস? যে পরিসংখ্যানের উপাত্ত সমূহের কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। শুধু কথা সুন্দর করে একটা মুখস্থ করে ফেলবা, কোনো কথা নাই। ঠিক আছে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 3টি। কী কী? যে গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। আচ্ছা, এগুলা সংজ্ঞা, এগুলো হচ্ছে সূত্র এবং অঙ্ক আমরা যখন করব তখন দেখব। এরপর হচ্ছে যে মধ্যক। মধ্যক কি? যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে উপাত্তগুলোকে, যে সেই মানকে উপাত্তগুলোর কি বলা হয়? মধ্যক বলা হয়, বা সেই উপাত্তটাই হচ্ছে তোমার উপাত্তগুলোর মধ্যক। এরপর হচ্ছে প্রচুরক কী জিনিস? তো কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটাকে আমরা কি বলে থাকি? প্রচুরক। ওকে, তো দেখো মোটামুটি আমাদের, তোমরা এরপরও আমি যেগুলো লিখেছি এরপরও হচ্ছে যে তোমাদের যে মেন বইটা আছে এই বইটার রিডিংটা একটু পড়বা, পড়লেই তুমি দেখতে পারবা সবগুলা তোমার যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বা এমসিকিউ বলো, এইগুলো একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে? তো চলো আমরা এখন যে সূত্রাবলী আছে এগুলো দেখব এবং অঙ্ক করব। এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলী আমাদের লাগবে সবচেয়ে বেশি, তো এগুলো আমি লিখেছি। দেখো, পরিসর। তো তোমরা জানো না পরিসর কি? যে উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। আচ্ছা, শ্রেণী ব্যক্তি, অনেক সময় আমরা শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে ভুল করে ফেলি, সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারো যে শ্রেণীর যে সর্বোচ্চ মান দেওয়া থাকবে ওইটা মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, তাহলেই তুমি শ্রেণী ব্যক্তি বের করে ফেলতে পারবা। এরপর হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা হচ্ছে কি? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। এটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। ধরো তোমার এরকম আসছে, পরিসর বা শ্রেণী ব্যক্তি ভাগ করার পরে ধরো 5.2 সামথিং এরকম আসছে, তো ওইটাকে আমরা এরকম চিহ্ন দিয়ে কি লিখবো? 6 দিব, কারণ শ্রেণী বা ঘর সংখ্যা তো আসলে 5.2 এই ভগ্নাংশ আকারে লিখতে পারবা না। এই জন্য আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে থাকি, যেটাই আসুক পূর্ণ সংখ্যা নিতে হবে। এরপর হচ্ছে বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড়, এটা সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। আমরা যখন অঙ্ক করবো এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবা। এরপর হচ্ছে মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের 2টা সূত্র আছে এখানে, যে একটা হচ্ছে যদি n কি হয়? জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে যে n/2 তম ও n/2 যোগ 1 তম পদের সাংখ্যিক মানের যোগফল ডিভাইডেড বাই 2। এরপরে যদি বিজোড় হয়, খুবই সহজ, n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদের সাংখ্যিক মান। ওকে, এরপর হচ্ছে প্রচুরক নির্ণয়, যে বিন্যাসকৃত উপাত্তের যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটাই হচ্ছে তার প্রচুরক। তো এইখানে এই মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়, এখানে আরও 2টা সূত্র আছে। সেটা কি? যে তোমাকে বলতে পারে সারণী থেকে মধ্যক নির্ণয় করো।
ঠিক আছে, তখন আমরা একটা সূত্র প্রয়োগ করব এবং সারণী থেকে যদি আমাদের প্রচুরক নির্ণয় করতে বলে সেখানেও আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে আমি একটা সৃজনশীল লিখেছি, ঠিক আছে। তো বিশ্বকাপ ক্রিকেটে 25 জন ব্যাটসম্যানের রান দেওয়া আছে, এগুলা ঠিক আছে, বুঝলাম। তো ক নাম্বার বলেছে এইখানে তারা আরও দেখো 10টা উপাত্ত দিয়ে দিয়েছে, বলেছে যে সংখ্যাগুলোর প্রচুরক নির্ণয় করো। তো একটা বিষয় মনে রাখবা, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। সেটা হতে পারে ঊর্ধ্বক্রম, সেটা হতে পারে অধক্রম, তুমি যেভাবেই সাজাও না কেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সমাধান করতেছি। দেখো ক নাম্বার, তাহলে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো দেখো ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। তাহলে দেখো কি আছে, 10 আছে, এরপরে কত, 11। আচ্ছা 10 লিখলা, এরপরে 11 লিখলা, এরপরে দেখো 12 আছে, 12 তুমি লিখলা, এরপরে দেখো 13 আছে, 13 একটা গেল, 13 আর একটা আছে, 2টা, 13 আর একটা আছে, লিখলা। এরপরে কত আছে দেখো, 14 আছে, তো 14 লিখো, 14 লিখলা, ওকে। আচ্ছা এরপরে দেখো তো 15 কয়টা আছে, 2টা, তাহলে 15, 15। এরপরে দেখো তো বাকি কি আছে, এই যে 18, তাহলে 18 লিখলা। এইভাবে হচ্ছে তুমি একটু উপাত্তগুলোকে বিন্যস্ত করে নিলা। এখন তুমি দেখো তো যে এখানে সর্বাধিক বার কোন উপাত্তটা বেশি আছে, দেখো তো 15 আছে 2 বার, 13 কয়বার আছে, 3 বার না? হ্যাঁ, তাহলে এই কি হবে, প্রচুরক। তো আমরা বলতে পারি কি যে উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক 3 বার রয়েছে। তাহলে আমরা এটা লিখলাম যে উপাত্তগুলোর মধ্যে 13 সর্বাধিক 3 বার রয়েছে, সুতরাং প্রচুরক 13। তো এটাই আমরা কি লিখতে পারি, উত্তর। তোমার ক নাম্বার একদমই সিম্পল, 2 মার্কের জন্য থাকবে, বুঝছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যখন প্রচুরক নির্ণয় করব, যে উপাত্তগুলো দেওয়া থাকে আমরা মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে নেব, এরপরে যে উপাত্তটা সর্বাধিকবার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে এটাই ছিল তোমাদের ক নাম্বারের অ্যান্সার। দেখো আমাদের খ নাম্বার বলেছে যে শ্রেণী ব্যক্তি 15 নিয়ে, ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে যে শ্রেণী ব্যক্তি তোমাকে 15 নিতে হবে, নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করে গাণিতিক গড় নির্ণয় করো। এবং গ নম্বর অঙ্কে বলেছে তথ্যগুলোর আয়তলেখ অঙ্কন করো। তাহলে ভালো করে কোশ্চেনটা একটু দেখে নাও যে শ্রেণী ব্যক্তি 15 নিয়ে গণসংখ্যা সারণী তোমাকে নির্ণয় করতে হবে এবং সেখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে, ওকে। আচ্ছা, তো চলো আমরা এটার সমাধানটা দেখি। আমরা কি অলরেডি জানি না, যদি আমরা গণসংখ্যা সারণী নিবেশন সারণী তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি নির্ণয় করতে হবে, পরিসর। আর পরিসংখ্যার সূত্রটা আমরা কি জানি, যে উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তো আমাদের তাহলে এখানে দেখো তো, তাহলে উপাত্তের কত, তোমাকে একটু এটা খুঁজে বের করতে হবে যে উপাত্তের সর্বোচ্চ মান কত। তাহলে দেখো এখানে 87 আছে, 85, 37, 42, 78, 84। তাহলে আমরা 87 হচ্ছে আমাদের সর্বোচ্চ, ওকে। আচ্ছা, এবং সর্বনিম্ন মান তুমি একটু এগুলা খুঁজে দেখবা যে কোনটা সবচেয়ে ছোট উপাত্তের সর্বোচ্চ মান, এবং এটা বের করাটা খুবই মানে গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি একটু উল্টাপাল্টা করো তোমার অঙ্ক মিলবে না। তাহলে সর্বনিম্ন মান দেখো, এখানে দেখো 20, 15, 17, 42, 31 না, তাহলে হচ্ছে আমাদের সর্বনিম্ন মান কত, 15। তাহলে আমরা কিন্তু দেখো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করে ফেলেছি। তাহলে আমরা সুতরাং এখন কি বের করব, পরিসর, ঠিক আছে। তাহলে পরিসরের যে সূত্রটা এটা আমরা ফুললি লিখব, যে উপাত্তের সর্বোচ্চ মান, উপাত্তের সর্বনিম্ন মান 1, এটা আমরা বের করব। তাহলে দেখো তো সর্বোচ্চ মান কত, 87 মাইনাস সর্বনিম্ন মান 15 যোগ কত, 1। তো আমরা যদি এটা বিয়োগ করি, 7 থেকে 5 গেলে 2, 8 থেকে 1 গেলে 7 যোগ 1, তাহলে কত আছে আমাদের 73। তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে বলো, শ্রেণী ব্যক্তি সমান 15 তারা আমাদেরকে বলে দিয়েছিল। তাহলে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারবো না, হ্যাঁ
তাহলে ধরো আমরা এখানে নির্ণয় করি যে সুতরাং শ্রেণী সংখ্যা, আমরা জানি শ্রেণী সংখ্যা ইজ ইকুয়াল পরিসর ডিভাইডেড বাই কি শ্রেণী ব্যাপ্তি। ওকে, তাহলে এটা লেখো। তাহলে আমাদের পরিসর কত ছিল বলো তো? 73 ছিল, ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি 15। তাহলে এটাকে তুমি কি করবা, ভাগ করে দেখো কত আসে। তো আমরা যদি কি করি 73 ভাগ 15, তাহলে আমাদের আসতেছে ধরো 4.86। আর আমরা কিন্তু জানি যে পরিসরটা শ্রেণী সংখ্যাটা আমাদের সবসময় পূর্ণ সংখ্যায় নিতে হবে। তার মানে এরপরের পূর্ণ সংখ্যা কত? 5। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? 5। ওকে, তাহলে এই শ্রেণী সংখ্যা 5 নিয়ে আমরা এখন সারণী তৈরি করব। তো আমরা শ্রেণী সংখ্যা 5টা পেয়েছিলাম। এখন কথা হচ্ছে দেখো, তাহলে গাণিতিক গড় নির্ণয় সারণী নির্ণয় করতে হবে, তাই না? নিম্ন রূপ আমরা দিলাম। এখন কথা হচ্ছে দেখো তো আমি শ্রেণী সংখ্যা কয়টা নিয়েছি? 1 2 3 4 5 6 7টা, মানে ঘর নিয়েছি আমি 7টা। এটা কেন? কারণ আমাদের 5টা যে ছিল, এই প্রথম একটা আমাদের লিখতে হয় এগুলা, যে প্রাপ্ত নম্বর, মধ্যবিন্দু, টেলি, গণসংখ্যা এগুলা। আর নিচে কি যে মোট লিখতে হয় এই জন্য। তাহলে এখানে একটা, এখানে একটা, দুইটা বাদ গেল। তাহলে দেখো তো কয়টা থাকে? 1 2 3 4 5টা। ঠিক আছে, তার মানে আমাদের শ্রেণী সংখ্যা যে কয়টা আসবে ওইটা থেকে আমাদের 2টা রো বেশি নিতে হবে। ঠিক আছে, আশা করি ওটা বুঝতে পারছো। তো এখন আমাদের সর্বনিম্ন যে উপাত্ত সেটা কত ছিল? 15। তাহলে দেখো তো 15 থেকে আমাদের 15 ব্যবধান নিতে হবে, শ্রেণী ব্যবধান 15 সহ তোমাকে কাউন্ট করতে হবে। তো তুমি যদি 15 সহ কাউন্ট করো, তাহলে শ্রেণী ব্যবধান যদি 15 নাও, সেক্ষেত্রে আমাদের কত আসবে? 29। ঠিক আছে, তোমাকে এখানে 15 সহ হিসেব করতে হবে, যে 15 16 17 18 19 20 এইভাবে। তাহলে 15 যদি নাও 29। এরপর আমাদের কত থেকে শুরু হবে? 30। তাহলে তুমি হচ্ছে 30 থেকে যে আমরা নিলাম, এরপরে এই যে 29 আছে, তুমি সেটার সাথে 29-এর সাথে তুমি 15 যোগ করো, তাহলে আসবে কত? দেখো 44। তাহলে এরপরে হচ্ছে আমরা এখানে 44 লিখব। ওকে, এরপরে কত আসবে আমাদের এখানে? 45। এই 44-এর সাথে তুমি আবার 15 যোগ করো, তাহলে আসবে হচ্ছে তোমার 59। এরপরে কত থেকে? 60 থেকে। এই 59-এর সাথে তুমি আবার 15 যোগ করো, তাহলে আসবে 74। তাহলে এরপরেরটা কত? 75। এই 74-এর সাথে আমরা আবার 15 যোগ করব, তাহলে হচ্ছে আমাদের 89। ঠিক আছে, আচ্ছা, এটা মানে সহজে আর কি তোমার এই ঊর্ধ্বসীমাটা বের করা যায়। শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমাটা এইভাবে তুমি বের করতে পারবা, কারণ এটা হচ্ছে আমাদের কি বিচ্ছিন্ন চলক, এটা অবিচ্ছিন্ন না। এই জন্য হচ্ছে প্রথম আমাদের 15 সহ কাউন্ট করতে হবে। এরপরে আসো যে মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কী জিনিস এটা কিন্তু আমরা জানি, তাই না? আমরা শিখেছিলাম যে একে XI দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই দুইটা যোগ করে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। তো আমরা যদি প্রথমটা তোমার যোগ করি, যে 15 প্লাস হচ্ছে কত? 29 ভাগ 2, তার মানে কত আসে? 22। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা পাইলাম 22। তো এখন তুমি কি প্রত্যেকটা এইভাবে করবা? না, এটা টাইম ওয়েস্ট হবে। তো এখানে প্রথমটা যেহেতু 22 আসছে, আমাদের শ্রেণী ব্যবধান কত? 15। তাহলে 22-এর সাথে তুমি কি করো? 15 যোগ করো, তাহলে কত পাবা? 37। ওকে, এরপর হচ্ছে তুমি 37-এর সাথে আবার 15 যোগ করো, তাহলে পাবা হচ্ছে কত? 52। তো 52-এর সাথে তুমি আবার 15 যোগ করো, তাহলে পাবা কত? 67। 67-এর সাথে তুমি আবার 15 যোগ করো, তাহলে পাবা 82। এভাবে তুমি শ্রেণীর মধ্যবিন্দু বের করে ফেলবা। আচ্ছা, তো এটা আমি কিন্তু একবারে করেছি। অনেক সময় তোমাকে বলবে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, সেক্ষেত্রে তুমি প্রাপ্ত নম্বর নিবা, টেলি নিবা আর গণসংখ্যা নিবা। ঠিক আছে, তো আমাকে যেহেতু গড় নির্ণয় করতে হবে, সো আমি একটা টেবিলে সবগুলা করতেছি। আশা করি তোমরা এটা বুঝো। তো এখন দেখো টেলি কীভাবে নির্ণয় করবা। তো তোমরা কিন্তু অনেকেই যেমন দেখো 15 থেকে 29, এটা কিন্তু খোঁজাখুঁজি করো এরকম করে, না খোঁজা যাবে না। তো দেখো তো আমাদের প্রথম কত আছে? 87। তুমি পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে একটু টিক মার্ক দিতে পারো। তাহলে 87 দেখো তো কোন ঘরে আসে? এই যে এখানে, তার মানে একটা দিলা। এরপর দেখো তো কত আসে? 85, তার মানে আমার কোন ঘরে আসবে? এই ঘরেই, 2টা দিলা। এরপরে কত? 20, দেখো তো 20 কোন ঘরে যাবে? এই ঘরে না? হ্যাঁ, 20। এরপরে 15, তাহলে 15 আমার এই ঘরে দিলা। এরপরে কত? 17, 17 কি এই ঘরে দিলা। এরপরে কত? 22, 22 তুমি কি এই ঘরেই দিলা।
22-এর পরে 28, তাহলে আমাদের 4টা হয়ে গেছে, এই যে একটা দিলা 5টা। এরপরে কত 30, তাহলে এই ঘরে দিলা। 30-এর পরে 35, 35 এই ঘরেই। ওকে, 37, তোমার 37ও এই ঘরেই। পরে 42, তাহলে 42 কত এই ঘরেই, ঠিক আছে। এরপরে কত 46, 46 হচ্ছে আমার এই ঘরে। পরে 50, তাহলে 50 আমার কি যাবে এই ঘরেই। পরে 51, 51 আমাদের এই ঘরে। 55, 55 সিমিলার। আচ্ছা, 59, দেখো 59, তাহলে এই যে 5টা আমরা 8ই বেঁধে দিলাম। পরে কত 61, 61 তাহলে এই ঘরেই আসবে। 63 অলসো এই ঘরেই। 78, 78 দেখো তো এই ঘরে আসবে। এরপরে 84, তাহলে 84 আমাদের এই ঘরে। 55, তাহলে দেখো তো 55 কোন ঘরে আসবে আমাদের এই ঘরে। ওকে, 51, তাহলে 51 দেখো তো কোথায় যায়, এই ঘরে আসবে, ঠিক আছে। আচ্ছা, 51 পরে দেখো 55, তাহলে দেখো তো কোথায় আসে, 55 এই ঘরে দেও। এরপর 43, তাহলে 43 আমাদের কি এই ঘরে। এরপরে কত 31, তাহলে 31 আমাদের কোন ঘরে যাবে, এই ঘরে। এইভাবে হচ্ছে তুমি কি করলা, সুন্দর করে টেলিটা করে ফেললা। দেখো আমার কিন্তু খোঁজাখুঁজি করা লাগে নাই। তো আমি এখানে প্রথম কয়টা পেয়েছি, 5টা, তাহলে লেখো 5। পরে এখানে 5 আর 1 কত 6, এখানে 5 আর 3 8, পরে 2, পরে কত 4। তাহলে আমি এই যে এখানে এনের মানটা দাও তো তুমি যোগ করো। তাহলে সহজে করে 8 আর 2 কত 10, 10 আর 6 16, 16 আর 4 20, 20 আর 5 25। তাহলে এই যে দেখো আমাদেরকে যে বলেছিল 25 জন ব্যাটসম্যানের রান নিচে দেওয়া আছে, এই যে দেখো এনের মান কত আসছে 25। তো এখন এই যে দেখো FI XI এটা কি ইনটু আকারে আছে না? হ্যাঁ, আমরা তো জানি যে দেখো FI ইনটু XI এটা ইনটু আকারে আছে। সো আমাদের এখানে কি করতে হবে দেখো তো, এই যে শ্রেণী মধ্যবিন্দু এবং হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, এই দুইটা তোমাকে গুণ করতে হবে। সো আমরা এটা গুণ করব, তাহলে 22 ইন্টু 5 গুণ করলে আসে কত আমাদের 110। আচ্ছা, এরপর হচ্ছে কত 37 ইন্টু 6, আমরা যদি গুণ করি তাহলে আসে আমাদের 222। এরপর হচ্ছে 52 ইন্টু 8, তো 416, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কত 67 ইন্টু 2, 134, ঠিক আছে। ওকে, 82 ইন্টু 4, 328। এইভাবে আমরা গুণ করলাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে সামিশন। সামিশন মানে কি, যোগফল। সামিশন অফ কি FI XI সমান এই টোটালটা আমরা কি করব, যোগ করব। তো এখন আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এটা যোগ করে ফেলবো। ওকে, 110 প্লাস 222 প্লাস 416 প্লাস 134 প্লাস 328, তার মানে 1210। তাহলে আমরা এখানে লিখে দেব। তাহলে হচ্ছে আমরা এটার সামেশন পাইলাম। তো এখন আমরা গাণিতিক গড় সমান কি জানি, ওই সূত্রটা আমরা এখন লিখব। যে কি গাণিতিক গড়, আমরা তোমাদের বইয়ে এরকম লেখা আছে যে 1/n ইন্টু সামেশন অফ FI XI। ওকে, তাহলে আমরা এনটা পেয়েছি 1/সামেশন অফ FI XI এর মানটা বসাই দাও যে 1210, আর এন এর মান কত 25, তার মানে 25। ওকে, তাহলে এইখান থেকে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি গাণিতিক গড়। তাহলে 1210 ভাগ কত 25, তার মানে আসতেছে 48.4। তাহলে 48.4, এই 48.4 এটাই হচ্ছে আমাদের কি গাণিতিক গড় মানে উত্তর। শোনো, আমি তোমাদেরকে চেষ্টা করেছি মানে দুইটা টেবিলকে একসাথে দেখানোর জন্য। তোমাকে এখানে বলতে পারতো যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, সেক্ষেত্রে হচ্ছে তুমি এই যে প্রাপ্ত নম্বর টেলি গণসংখ্যা নিবা, এটা একটা আলাদা হবে। দেন তোমাকে যদি আবার বলে যে গাণিতিক গড় নির্ণয় করো, তো তুমি আলাদা আলাদা না করে তুমি একসাথে এইভাবে করতে পারো, ঠিক আছে। আর সামেশন অফ FI XI তো বুঝতে পারছো, মধ্যমান কীভাবে নির্ণয় করলাম দেখেছো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নাম্বার অঙ্কে তোমাকে বলেছিল যে আয়তলেখ অঙ্কন করো।
প্রাপ্ত সারণী থেকে। তুমি একটা কথা মনে রাখবা, যখনই তুমি আয়তলেখ আঁকতে যাবা বা গ্রাফে কোনো কিছু তোমাকে করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমা লাগবে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কেন? কারণ আমাদের একটা গ্রাফ, সাপোজ আমি তোমাকে বোঝাই, এরকম যখন তুমি গ্রাফ আঁকবা, এটা মূলবিন্দু অরিজিন, এদিকে এক্স অক্ষ, এদিকে ধরলা ওয়াই অক্ষ, ঠিক আছে? ধরো কোনো একটা সংখ্যা, এটা কত 15 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখন ধরো 15, কোনো আমরা যখন স্বাভাবিক সংখ্যা কাউন্ট করি সেটা কি 1 থেকে শুরু হয়, তাহলে এখানে শুরু হয়েছে কত 15 থেকে, তাহলে 1 থেকে 14 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটা বোঝানোর জন্য আমরা কি এরকম ভাঙা চিহ্ন ব্যবহার করে থাকি। তো যখন তুমি শুরু করবা, ধরো এখানে আমাদের অবিচ্ছিন্ন মানে একটা এখানে শুরু হবে, শেষ হইল, আবার এখান থেকে কিন্তু শুরু হয়, তাই না? তো ওই বিষয়টার জন্যই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন হওয়া যাবে না, আলাদা হওয়া যাবে না, একটা শেষ হবে আবার ওইখান থেকেই শুরু হবে। এই জন্যই হচ্ছে মূলত আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগে। তাহলে ওইটাই আমাদের নির্ণয় করব যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। দেখো এটা অনেকভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে? তো তোমাদের জন্য যেটা বেটার আইডিয়া বা তোমাদের বইয়ে যেটা অনুসরণ করেছে সেটা হচ্ছে এই যে এখানে যে সর্বনিম্ন যেটা দেওয়া থাকবে এর থেকে 0.5 তুমি বিয়োগ করবা। তো এখান থেকে যদি 0.5 বিয়োগ করো তাহলে কত আসবে দেখো তো, 14.5। এবং এই যে ঊর্ধ্ব সীমা যেটা থাকবে এর সাথে 0.5 তুমি যোগ করবা, তাহলে 29.5। তার মানে কি এই 15 আর 29 তুমি যদি যোগ করো, যে যোগফল হবে, তুমি যদি 14.5 এবং 29.5 যোগ করো, যোগফলটা সেমই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা করবা। এরপরে দেখো শেষ হয়েছে কত থেকে 29.5 থেকে, তাহলে ওইটা এখানে লিখবা যে 29.5 থেকে, তাহলে এখানে কত আছে 44, তাহলে 44.5। এবার শেষ হয়েছে কত 44.5, তাহলে এটা এখানে লেখো যে 44.5 থেকে কত এখানে 59.5, তাহলে এখানে শেষ হয়েছে, তুমি এখান থেকে আবার শুরু করবা যে 59.5 থেকে কত 74.5। ওকে, তাহলে এখানে শেষ হয়েছে কত দিয়ে 74.5 থেকে তোমার এখানে কত 89.5। এই যে এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে এটা তুমি পাইলা। এখন গণসংখ্যা কি তুমি আগে থেকে জানো না? হ্যাঁ। আর আমরা সব সময় এই যে গ্রাফে যখন কাজ করি এইদিকে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যায়, ওকে? আর এইদিকে কি যায় তোমার গণসংখ্যা, তুমি এটা জানো, তাই না? হ্যাঁ। তো এইখানে আমাদের কিছু লেখা লিখতে হয় যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, ক্ষুদ্রতম এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক একক এবং ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে কি করা হলো আয়তলেখ অঙ্কন করা হলো, এবং 0 থেকে 15 মানে 14.5 বা 15 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করেছি। তো আমরা তাহলে এই যে দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলা দিলাম, এই যে 14.5, 29.5, 44.5, 59.5, 74.5, 89.5, আর উপরে হচ্ছে আমাদের গণসংখ্যা যাবে। তো তুমি এগুলা ভ্যালুগুলো এখন বসাও। তাহলে প্রথমটাতে কত আছে 5, তাহলে এই যে এখানে 5 আছে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে এখানে 5 পর্যন্ত তুমি দিলা। এরপরে কত দেখো 29.5 থেকে 44.5 কত আছে 6, তার মানে এর থেকে আনুমানিক ধরো 1 বেশি হবে, ধরো এখানে আছে, ঠিক আছে? তাহলে তুমি এইভাবে এটা দিলা। আচ্ছা, এরপরে কত আছে 8, ধরো 8টা হচ্ছে তোমার এখানে আছে, ওকে? আচ্ছা, তাহলে 8 যদি ওখানে যায় তুমি এইভাবে এটা আঁকো 8। এরপরে হচ্ছে কত তোমার 2, ধরো 2 এখানে আছে, 2 দিলা। এরপরে কত আছে তোমার 4, তাহলে 4 ধরো 5-এর নিচে একটু এইখানে আছে, ধরো 4 এখানে তুমি দিয়ে দিলা। তাহলে দেখছো তোমার একটা কি এইভাবে আয়তক্ষেত্র হয়ে গেছে না? হ্যাঁ। এবং তোমাকে যে বলেছিলাম যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি লাগবে, কেন? দেখো একটা সাথে আরেকটা লেগে আছে, কারণটা কি বুঝতে পারছো? হ্যাঁ। আর এখানে তোমার যে ওই যে বলছিলাম যে ছক কাগজের যে বিষয়টা, ওটা তুমি যেভাবে নিবা ওইভাবে জাস্ট একটু লিখিয়ে দিবা। তার মানে এইখান থেকে যদি কোশ্চেন আসে, খ নাম্বারে অবশ্যই থাকবে যে গাণিতিক গড় নির্ণয় করো, এটা থাকবেই মাস্ট, বুঝছো?
আর ঘ নাম্বারে তোমাকে আয়তলেখ দিতে পারে, এটা সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এছাড়া কি দিতে পারে, পাইচিত্র দিতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে মধ্যক নির্ণয় করো সারণী থেকে, ঠিক আছে, এরকম দিয়ে দিবে। ওকে, তা আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো।